অনেকটাই বড় একটা ক্লাস করালাম। আশা করি আবার পরে একটা ভিডিও বানাবো এর উপর। ভিডিওটা কেমন লাগে? হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেল সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে আমি ক্লাস 11 সেমিস্টার 1 ম্যাথের সেট থিওরির পার্ট 3 ভিডিও এনেছি। আশা করি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। অবশ্যই পুরোপুরি ভিডিও দেখো এবং সবাইকে শেয়ার করে দিও। যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম ধরনের এডুকেশন টাইপের ভিডিও দেখার জন্য। যারা যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাও। এই ভিডিও ডেসক্রিপশনে কিংবা চ্যানেলে অ্যাবাউট পেজে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। তো আগের দিন আমি সেট কী করে তৈরি হয় সেই বিষয়ে এবং সেটার কিছু প্রকারভেদ সম্বন্ধে আলোচনা করেছিলাম। সেখানে অবশ্যই তোমরা হয়তো সাবসেট আর প্রপার সাবসেট সুপার সেটের সম্বন্ধে যথেষ্ট ভালো আইডিয়া পেয়েছো, এবং যারা এখনো পর্যন্ত ওইটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। পার্ট 2টা খুব ইম্পর্টেন্ট একটা লেকচার ছিল ওটা। তো এখানে যে বিষয়টা আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে সেটা কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন যেগুলো ওইখান দিয়ে পাওয়া গেছে। আমি অলরেডি ওই ভিডিওতে আলোচনা করেছিলাম, তাও এতে আলোচনা করে দেওয়ার দরকার হবে, কারণ এইগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো অঙ্ক করার জন্য। তো প্রথমত দেখো, শূন্য সেট হচ্ছে যে কোনো সেটের উপসেট। আমি আগের দিন বলছিলাম শূন্য সেট মানে নাল সেট, বা যেটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, এরকম একটা গোল দিয়ে কাটা চিহ্ন। তো এই যে ফাই সেটটা আছে যে কোনো সেটের উপসেট। আমি ধরে নিচ্ছি এই হচ্ছে একটা যে কোনো একটা মানে র্যান্ডম একটা সেট, যদি এ ধরে নিই। তো ফাই হচ্ছে যে কোনো সেটেরই উপসেট, মানে ফাই ইজ এ সাবসেট অফ এ, এটা বলা যেতে পারে। এটা কারণ কি? কারণ এটাই যে যেহেতু ফাইয়ের মধ্যে কিছুই নেই, তো ফাইয়ের উপসেট কেউ হতে পারে না। ফাইয়ের মধ্যে যদি কিছু নেই, সুতরাং ফাই কি কোনো উপসেট হতে পারে? ফাইয়ের কোনো উপসেট হতে পারে না, কারণ ফাইয়ের উপসেট ফাই নিজেই। মানে ফাইয়ের মধ্যে কোনো এক্সট্রা উপাদান নেই যেটা অন্য কোনো সেটে থাকতে পারে। তো এই কারণে ফাই কারোর অতিসেট হতে পারবে না কখনোই। তো তার যদি উল্টোটা করে দিই তাহলে সেইখান দিয়ে বলতে পারি যে ফাই হচ্ছে সব সেটেরই উপসেট। তো এটা হচ্ছে নেগেশন বলা হয়। এই জিনিসটা পরে যখন ওই লজিক্যাল অ্যাপ্রোচগুলো শিখবে সে তখন বুঝতে পারবে, এখন একটুখানি অসুবিধা হতে পারে, তবে এটা প্রুফ করা যায়। এরপরে দেখো বলছে প্রত্যেক সেট তার নিজের সেটের উপসেট। তো এটা অবশ্যই সত্যি, কারণ প্রত্যেক সেট তার নিজের সেটের উপসেট আগের দিনই বলছিলাম। তার কারণ হচ্ছে এটাই যে আমি যদি বলি যে এক্স বিলংস টু এ, তো উপসেটের ডেফিনেশন কি ছিল যে এ আর বি যদি দুটো সেট হয় সেক্ষেত্রে এক্স বিলংস টু বি সাচ দ্যাট এক্স বিলংস টু এ হলে বি ইজ এ সাবসেট অফ এ বলা যায়। এবার এক্স বিলংস টু এ আমি যেটা বলতে পারি যে এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স বিলংস টু এ, তাই না? মানে ব্যাপারটা একই, এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স বিলংস টু এ। তাহলে এই অ্যাপ্রোচ থেকে আমি বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ এ, মানে এই এ সেটটা নিজেরই উপসেট। মানে এখান দিয়ে বলা যায়, এখানে যদি বি রাখতাম তাহলে এটা বি ইজ এ সাবসেট অফ এ হতো, কিন্তু আমি এখানে এক্স ইজ মানে এক্স বিলংস টু এ বলেছি সাচ দ্যাট এক্স বিলংস টু এ, মানে এক্স এর মধ্যে আছে সেই অর্থে যদি এক্স এর মধ্যে থাকে, তার মানে আমি একই কথা দুবার বলছি, তো এখানে তো এ নিজেই সাবসেট, তাই না? তো এটা খুব সহজ প্রমাণ করা। তো এরপর দেখো এই জিনিসটা দেখো যে ইফ এ ইজ এ সাবসেট অফ বি আর বি ইজ এ সাবসেট অফ সি হয়, তাহলে অবশ্যই এ ইজ এ সাবসেট অফ সি হবে। মানে কি বলতে চাইছে, এ হচ্ছে বি এর উপসেট আর বি হচ্ছে সি এর উপসেট, তাহলে সি কেও এ এর উপসেট হতে হবে। এটা যদি আমি এমনি জাস্ট এক্সাম্পল ওয়াইজ বোঝাই, যে ধরে নাও এ হচ্ছে একটা জাস্ট 2,5 এটা লিখলাম, আর বি হচ্ছে 2, 3,5। তাহলে এখানে দিয়ে বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, কারণ এর যে উপাদানগুলো সেগুলো বিতেও আছে, তাহলে এটা বি এর একটা সাবসেট বলা যায়। আবার আমি যদি ধরি সি 2, 3, 4, 5, তাহলে এটাও বলতে পারি যে সি এ বি এর উপাদানগুলো সিতে আছে, তাহলে বি হচ্ছে সি এর একটা সাবসেট, তাহলে আমি বলতে পারি বি ইজ এ সাবসেট অফ সি। তাহলে আবার দেখো সি এর যে সেটটা আছে তার মধ্যে তো বি এর উপাদানগুলো আছে, মানে 2,5 যেটা আছে, তাহলে এটাও বলতে পারি আমি সি এর মধ্যে, তার মানে বলতে পারি এ ইজ এ সাবসেট অফ সি অলসো। তার মানে এই জিনিসটা বোঝা গেল কি বলতে চাইছি। তো আমি যদি লজিক্যালি চাই লজিক্যাল অ্যাপ্রোচও করতে পারি আমি। তো লজিক্যাল অ্যাপ্রোচ যদি করি আমি তাহলে এরকম বলতে পারি যে যেহেতু কন্ডিশন বলে, তো আমি এখান দিয়ে ডাইরেক্ট বলতে পারি যে এক্স এর মধ্যে থাকলে
এক্স বি এর মধ্যে থাকবে, যেহেতু আমি এটা বলে দিলাম। আবার দেখো এই কন্ডিশন বলা হচ্ছে বি ইজ এ সাবসেট অফ সি, তাহলে এখানে আমি এটাও বলতে পারি যে এক্স যদি বি এর মধ্যে থাকে তাহলে সি এর মধ্যেও থাকতে হবে। তো এটা তো আশা করি বোঝা গেল যে এখানে বলছি এক্স এর মধ্যে আছে, তাহলে অবশ্যই এক্স বি এর থাকতেই হবে, কারণ আমি অলরেডি প্রথমে ডিফাইন করে দিয়েছি যে এই যে সাবসেট অফ বি, তাহলে এটা হতেই হবে। এবার এটা যদি হয় যে এক্স বি এর মধ্যে থাকে, তাহলে এই পরের কন্ডিশনে কি আছে, বি ইজ এ সাবসেট অফ সি, তাহলে এখান থেকে বলতে পারি এক্স বিলংস টু বি হলে এক্স বিলংস টু সিও হবে। আসলে এটা বোঝা গেল। এখানে তো খুব সহজে বলা আছে যে এক্স বিলংস টু এ হলে এক্স বিলংস টু সিও হচ্ছে, তাহলে এখান দিয়ে বলতে পারি যে এক্স বিলংস টু এ সাচ দ্যাট এক্স বিলংস টু সি, সেখান দিয়ে আমি এটা বলতে পারছি। তারপরটা হচ্ছে যে এ যদি বি এর সাবসেট হয় আর বি যদি এ এর সাবসেট হয়, মানে দুজনেই যদি সাবসেট হয়, তাহলে বলছে এ আর বি সমান হবে। মানে এখানে কি বলতে পারি আমি যে এক্স যদি এ বিলংস টু এ হয় তাহলে সাচ দ্যাট এক্স বিলংস টু বি হবে। আবার আরেকটা যদি উপাদান নিই যে ওয়াই বিলংস টু বি, আমি পরে একটা থেকে কন্ডিশন থেকে আসছি, তাহলে ওয়াই বিলংস টু বি হলে ওয়াই বিলংস টু এও হবে। তাহলে এখান দিয়ে খুব সহজে বোঝা যায় যে এক্স এ থাকলে এক্স বিতেও আছে, আবার ওয়াই বিতে থাকলে ওয়াই এতেও আছে। তাহলে এই এক্স আর ওয়াই এই দুটো উপাদান অ্যাকচুয়ালি এ আর বি দুটোতেই আছে। তো সেই অ্যাপ্রোচ দিয়ে আমি বলতে পারি যে এ ইকুয়াল টু বি হচ্ছে। তো আসলে বুঝতে পারলে কি বলতে চাইছি আমি। তো এই হচ্ছে চারটে খুব ইম্পর্টেন্ট কনক্লুশন, যেটা আগের যে প্রকারভেদ থেকে সেই প্রকারভেদ থেকে পেয়েছো। তো এরপরে আমি এটা আসবো সেটের বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো। সেটের প্রক্রিয়াতে যাওয়ার আগে আমি ভেন ডায়াগ্রামের কিছু বিষয় বুঝিয়ে নিই। ভেন ডায়াগ্রাম তোমরা দেখবে ছোটবেলাতে সেই মেন্টাল অ্যাবিলিটি টেস্টের যে অঙ্কগুলো করতে, বা বিভিন্ন ধরনের লজিক্যাল রিজনিং এর যে অঙ্কগুলো করতে, সেখানে দেখবে যে এগুলো অলরেডি শিখেছো। মানে কিরকম দেখো, আমি যখন বলছি এ একটা সেট, সেই সেটের মধ্যে উপাদান ধরে বলছি 1 3 5 আছে, আর এই সেটের সাপেক্ষে একটা ইউনিভার্সাল সেট আমি ধরে নিলাম, ন্যাচারাল নাম্বারটাকে পুরো ধরে নিলাম 1 2 3 4, পুরো ন্যাচারাল নাম্বার, মানে এটা অ্যাকচুয়ালি ন্যাচারাল নাম্বারের সেটই তো হচ্ছে ইউনিভার্সাল সেটটাকে। তো কিরকম করা হয় দেখো, ইউনিভার্সাল যে সেটটা সেটা একটা এরকম আয়তক্ষেত্রের মতো করা হয়, মানে এর মধ্যে সব ধরনের উপাদানগুলো আছে আর সেটা বোঝানোর জন্য। তো এটা পুরোটা হচ্ছে ইউ, আর এর মধ্যে যেহেতু কিছুটা অংশ জুড়ে এই এলিমেন্টগুলো আছে, তো এরকম একটা গোল টাইপের দেওয়া হয়, এইটা হচ্ছে এ সেট, বা ভেতরে লিখি তাহলে বুঝতে পারবে, এইটা হচ্ছে এ সেট। তো যেহেতু 1 3 5 তিনটে এলিমেন্ট আছে, তো এলিমেন্টগুলোকে পয়েন্ট পয়েন্ট লেখা যেতে পারে। এখানে ধরো 1 আছে, এখানে একটা এলিমেন্ট 3 আছে, এখানে একটা এলিমেন্ট 5 আছে। তো এগুলো অলরেডি তোমরা করেছো, ওটা এমন কিছু নতুন বিষয় না। আর 1 3 5 ছাড়া যেগুলো আছে, ধরো এখানে একটা 6 আছে, 7 আছে, 8 আছে, 9 10, তো এরকম ডট ডট দিয়ে দেখানো হয়। এবার ধরো আরেকটা সেট বললাম বি আছে, তো বিটা ধরো বললাম 10 11 12 13। তখন দেখো আমি ধরো এরকম একটা আরেকটা গোল নিলাম পাশে, ধরো এটা বি বললাম এই সেটটা। তো এই বি সেটের মধ্যে কি আছে দেখো 10, একটা পয়েন্ট দেখানো, এটা 11, এটা 12, এটা 13। তো আসলে বুঝতে পারলে কি বলতে চাইছি আমি, মানে এরকম ভাবে আর কি, এটা প্রেজেন্টেশন একটা, যার মধ্যে খুব সহজে বুঝতে হবে যে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে কোনখানে এ সেট আছে এবং এ সেটের যে জায়গাটা সেটা কোথায়। ঠিক আছে, আসলে বুঝতে পারলে এ বি, এছাড়াও আরো অনেক ধরনের সেট তোমরা লিখতে পারবে আশা করি ভেন ডায়াগ্রামের মাধ্যমে। তো ভেন ডায়াগ্রাম অ্যাকচুয়ালি কিসে কাজে লাগবে সেটা একটু পরেই জানতে পারবে। তো প্রথমেই যে সেটের অপারেশনটা দেখবো সেটা হচ্ছে দুটি সেটের যোগ বা ইউনিয়ন অফ টু সেটস। তো ইউনিয়ন কথাটার মধ্যে একটা আলাদা মিনিং আছে। ইউনিয়ন মানে কি আমরা সাধারণত জানি, মানে একটা বড় একটা সমিতি, মানে যেখানে সবাই মিলে একটা যোগদান করে। তো এখানে ঠিক ব্যাপারটা একই ধরনের প্রায় বলতে পারো। আমি যদি ধরে নিই একটা সেট হচ্ছে এ, এই সেটের মধ্যে 1 2 3 এই তিনটে এলিমেন্ট আছে, আর বি সেটে 3 4 5 6। তো এ সেটে 1 2 3 আর বি সেটে 3 4 5 6।
আছে, যখন আমরা এ ইউনিয়ন বি লিখবো, এ আর বি এর মধ্যে যখন ইউনিয়ন করব তখন যে সেটটা তৈরি হলো নতুন, আমি নতুন নাম দিলাম এটাকে সি। তো সি যে সেটটা সেটা হচ্ছে এ আর বি এর ইউনিয়ন। তো সেটাকে আমরা বলছি এরকম যে ইউনিয়ন মানে হচ্ছে এখানে এটাই যে যে যতগুলো এলিমেন্ট থাকবে যে দুটো সেটের মধ্যে, সেই দুটো সেটের সব এলিমেন্টগুলোকে একসাথে লিখবো। তো এখানে 1 2 3 আছে, এখানে 3 4 5 6, তো 3 দুবার আছে মানে 3 কে আমরা একবারই লিখবো, দুবার তো লেখা যায় না, কারণ আমরা অলরেডি জেনেছি যে সেটের প্রত্যেকটা পদ একে অপর থেকে ভিন্ন হতে হয়। তো এই কারণে একবারই লিখতে হবে, কিন্তু সব এলিমেন্টগুলো লিখবো, মানে এর মধ্যেও থাকুক কিংবা বি এর মধ্যে থাকুক, সেই সব এলিমেন্টগুলোই এ ইউনিয়ন বি সেটের মধ্যে থাকতে হবে। তাহলে এখান দিয়ে বলতে পারি 1 2 3 4 5 6। তো আশা করি বুঝতে পারলে জিনিসটা। তাহলে এ ইউনিয়ন বি কে আমি যদি ভেন ডায়াগ্রামের মধ্যে দেখা, তাহলে কিরকম হবে দেখাচ্ছি আমি। তো এইটা আমি ইউনিভার্সাল সেট ধরছি, পুরোটাকে বাইরে লিখছি, এটা ইউনিভার্সাল সেট। আর এর মধ্যে এ একটা সেট আছে আর বি আর একটা সেট আছে। তো অ্যাকচুয়ালি এখানে তুমি বলবে যে এই দুটোকে জয়েন কেন করে দিলাম, এটা কারণ আছে, বুঝতে পারবে। দেখো এতে কি কি এলিমেন্ট আছে সেটাকে বোঝার চেষ্টা করি। এতে 1 2 আর 3 আছে, তো এখানে 1 2। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তোমরা, বিতেও 3 আছে, এতেও 3 আছে, মানে এই কমন রিজিয়নের মধ্যে 3 আছে, মানে বিতেও 3 আছে, এতেও 3 আছে, মানে একসাথে লিখছি আমি। তো এটা হচ্ছে 3। আর 4 5 6 আবার বিতে আছে, তাহলে বিতে এখানে 4, এখানে 5, এখানে 6। তো আসলে বুঝতে হবে বিষয়টা কি বলতে চাইছি। তো তার মানে হচ্ছে এ ইউনিয়ন বি সেটটা সেটা অ্যাকচুয়ালি কোনটা। তো এ ইউনিয়ন বি সেট মানে হচ্ছে যে পুরো যে এরিয়াটা, এই পুরো টোটাল যে এরিয়াটা আছে সেই টোটাল এরিয়াটা বলা হচ্ছে এ ইউনিয়ন বি। এবং এই ইউনিয়ন বি কে যেটা করেছি সেই অপারেশনটা করার পর নতুন সি সেটটা নাম পেয়েছি, সেটা সি দিয়েছি আমি নাম। তো আসলে বুঝতে পারলে যে কি হচ্ছে বিষয়টা। আর কয়েকটা এক্সাম্পল তাহলে বুঝতে পারবে। যেমন আমি সেট বিল্ডার মেথডে একটা এক্সাম্পল লিখছি। যেমন আমি বলছি যে ধরা যাক এখানে, তো এগুলো নাম নিতে ধরছি ই একটা সেট আছে যেটা এরকম ধরনের যে এক্স ইজ সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর বললাম যে 1 ইজ গ্রেটার দ্যান ইকুয়াল এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল 5। তো এটা ধরো বললাম। আর ধরো বললাম এফ আর একটা সেট আছে যেটা হচ্ছে এরকম ধরনের এক্স ইজ সাচ দ্যাট এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর এক্স এর যে ভ্যালু সেটা হচ্ছে এরকম ধরনের 3 থেকে তোমার 9 এর মধ্যে। তো আমি যখন ই আর এফ এর যখন ইউনিয়ন নেব তখন কি বোঝাচ্ছে খেয়াল করে দেখো। এক্স এর ভ্যালুটা 1 থেকে 5 এর মধ্যে, মানে কি এক্স এর লোয়ার রেঞ্জটা মানে 1 এর চেয়ে সমান হতে পারে বা 1 এর চেয়ে বড়, তার মানে কি 1ও আছে এর মধ্যে, আর 5 এর চেয়ে ছোট বা 5 এর সমান হতে পারে, তার মানে কি 5টাও আছে। মানে 1 2 3 4 5 এই যে 5খানা এলিমেন্ট ই এর মধ্যে আছে। আবার দেখো এফ এর মধ্যে কি আছে, 3 এর চেয়ে বড় সংখ্যাগুলো আছে, তখন 3 থাকলে হবে না, 3 এর পরে 4 4 5 6 7 8, কিন্তু 9 চেয়ে ছোট বলতে তার মানে 8 পর্যন্ত হবে। তার মানে 4 5 6 7 8 এত অবধি আছে এফ এ। তার টোটাল কতগুলো এলিমেন্ট ই আর এফ মিলিয়ে আছে সেটা তাহলে কি হচ্ছে দেখো 1 2 3 4 5, আর তারপরে এখানে 6 7 8 9, 9 তো হবে না কারণ 8 অবধি হবে, আর মাঝখানে ওই কমন রিজনের মধ্যে দেখো 4 আর 5 পড়ছে। আশা করি বোঝা গেল। তাহলে আমি লিখতে পারি এক্স x is such that x belongs to n, আর যেহেতু একও বলছে তাহলে 1 এরকম বলতে হবে আমি। আর তারপরে এখানে সাইন দিয়ে দিচ্ছি, 9 এর ছোট, 9 এর ছোট কারণ 9 এর ছোট 8 অবধি আছে, তাহলে 9 গ্রেটার দ্যান 9, বা এটাকে আমি এরকম বলতে পারি গ্রেটার দ্যান 9 সাইনটা না দিয়ে গ্রেটার দ্যান ইকুয়াল টু 8 বলতে পারি, তাহলে ব্যাপারটা একই, কারণ ন্যাচারাল নাম্বার মানে কি 9 এর ছোট ন্যাচারাল নাম্বার কি হতে পারে 8ই তো হবে, তাই না, এছাড়া তো আর কিছু হতে পারে না। তো এই কারণে এরকম করে লেখা যেতে পারে, কিংবা আমি বলতে পারি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 8। তো আসলে বুঝতে হলে সেটের যোগের বিষয়টা। তো এবার চলে আসছে পরের অপারেশন, এটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু সেট, দুটি সেটের ছেদ বলা হয় এটাকে, বা এমনি ইংলিশে বলা রাখতে পারো টার্মটা ইন্টারসেকশন বলা হয়। তো ইন্টারসেকশন মানে কি,
ইন্টারসেকশন মানে হচ্ছে এরকম ধরনের, আমি প্রথমে ধরো এক্সাম্পল নিলাম একইভাবে এ ধরো নিলাম 1 2 3 4, আর বি একটা সেট নিলাম যেটা হচ্ছে এরকম ধরনের 3 4 5 6। তো ইন্টারসেকশন মানে হচ্ছে যে জাস্ট কমন, আমরা যেমনি ছোটবেলায় বীজগণিত কি করতাম, বিভিন্ন ধরনের ফ্যাক্টরগুলো কমন নিতাম, তাই না? মানে আমি যদি বলি 6 আর 4, এদের মধ্যে কমন ফ্যাক্টর কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে 2, কারণ 6-এর মধ্যেও 2 আর 3 ফ্যাক্টর আছে, আর 4-এর মধ্যে 2 আর 2, মানে 2 গুণিত 4 আর 6-এর মধ্যে 3 দুগুণিত 6, সুতরাং দুটোর মধ্যে 2 কমন ফ্যাক্টরটা আছে। তেমনি এখানেও যে দুটো সেটের মধ্যে যে কমন টার্মগুলো আছে বা কমন এলিমেন্টগুলো আছে, সেই কমন এলিমেন্টগুলোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন। আশা করি বুঝতে পারলে। তো দেখো ইন্টারসেকশন সাইনটা কিরকম হয়, এ ইন্টারসেকশন বি। তো ইউনিয়নের উল্টোটা, মানে ইউনিয়নে ইউ এর মতো একটা সাইন হয়, আর এখানে উল্টানো ইউ এর মতো। তো এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে, দেখো এখানে কমন টার্ম কি আছে, কমন এলিমেন্ট 3 4 দুটোর মধ্যে আছে, তাহলে আমি বলতে পারি 3 আর 4। তো 3 আর 4 নিয়ে এখানে যে সেটটা তৈরি হবে সেটা হচ্ছে এ আর বি এর ইন্টারসেকশন, তাহলে বলতে পারি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু 3, 4। তো আসলে বুঝতে পারলে জিনিসটা কি বলতে চাইছি। এটা খুবই সহজ অ্যাকচুয়ালি কনসেপ্টটা, ইউনিয়নের থেকে অনেক বেশি ইজি। আর এটা কিরকম ধরনের হচ্ছে দেখো, এখানে একইভাবে এ আর বি নিলাম, এটা হলে বি এটা হলে, তো এ আর বি যে কমন রিজিয়ন সেটা অ্যাকচুয়ালি কোনটা, এটা তো। তাহলে আমি খুব সিম্পলি এটা বলতে পারি যে এই যে পার্টটা আছে বা এই এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে মেনলি এ ইন্টারসেকশন বি। আশা করি বুঝতে পারলে। এখানে আমি ডট ডট দিয়ে ইউজ করছি না, তোমরা অলরেডি কিছুটা কনসেপ্ট বুঝে গেছো বলে। তো এই হচ্ছে বিষয়। একটা সেট বিল্ডার ভিতরে একটা উদাহরণ দিই, মানে আমি ধরে নিলাম সি একটা সেট আছে যেটা হচ্ছে এরকম ধরনের x such that x belongs to, বা আমি এরকম করছি ইকুয়াল টু n, আর n এর ভ্যালুটা আমি কিরকম রাখছি, n এর ভ্যালুটা আমি রাখছি যে 1 থেকে 3 এর মধ্যে, আর n belongs to, সরি এটা 1/n হবে অ্যাকচুয়ালি, একটু অন্যরকম ট্রাই করছি অ্যাকচুয়ালি, মানে ওটা একই রকম হলে একটু একই হয়ে যাবে। তো এটা বললাম x ইকুয়াল টু 1/n, আর n এর ভ্যালুটা 1 আর 3 এর মধ্যে, মানে সবচেয়ে ছোট সংখ্যাটা 1 হতে পারে, সবচেয়ে বড়টা 3 হতে পারে। তার মানে কি x এর ভ্যালুগুলো কিরকম হবে অ্যাকচুয়ালি 1/2 আর 1/3। আর আরেকটা ডি একটা সেট নিচ্ছি, আমি এরকম লিখছি এখানে যে x is such that x equal to 1/n, কিন্তু এখানে আমি বলছি যে x এর যে ভ্যালুটা সেটা 1 এর সমান না, কিন্তু 1 এর চেয়ে বড়, কিন্তু 5 এর চেয়ে ছোট। আর n বিলংস টু অবশ্যই ক্যাপিটাল N, মানে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তো এখানে দেখো খেয়াল করে 1 এর চেয়ে বড় মানে 2 হতে পারে, তাহলে 2 n এর জায়গায় বসালে কি হচ্ছে 1/2, তারপরে ভ্যালুটা 3, তাহলে 1/3, তারপরে 1/4, তারপরে 1/5, ব্যাস 1/5 এর পরে হবে না, কারণ 1/5 এর চেয়ে ছোট অথবা সমান বলে, তার মানে 5টা হচ্ছে একদম আপার লিমিট। তো এখানে দুটোর মধ্যে দেখো কমন এলিমেন্ট কি আছে 1/3 আর 1/3, তাই তো। তাহলে 1/2 আর 1/3 দুটোকে নিয়ে যে সেট তৈরি হবে সেটা হচ্ছে সি আর ডি এর ইন্টারসেকশন। তাহলে আমি বলতে পারি সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু, আবার একইভাবে লিখছি সেট বিল্ডার মেথডে, তাহলে এক্স ইজ সাচ দ্যাট, মানে যেহেতু আমি লিখবো 1/2 আর 1/3, তাহলে কিভাবে লেখা যেতে পারে এক্স ইকুয়াল টু 1/n, যেখানে n এর ভ্যালুটা 2 থেকে 3 এর মধ্যে। অ্যাকচুয়ালি এটা দেখো 2 থেকে 3 এর মধ্যে মানে 2 আর 3, তাই না? এটা না লিখলেও হতো, যাই হোক ন্যাচারাল নাম্বার বলে এটা তাও হচ্ছে। টু আর 3 হচ্ছে খালি, মানে কারণ 1/2 আর 1/3, কারণ এখানে 2 এর n এর জায়গায় 2 বসালে 1/2, এখানে 1/3। তো এটা হচ্ছে বিষয়, আশা করি বোঝা গেল ইন্টারসেকশনের বিষয়টা। তো এর পরের অপারেশনে যাওয়ার আগে আমি ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট সম্বন্ধে বলিনি। তো বিচ্ছেদ মানে আমি সাধারণত কি জানি যে
কোনো সম্পর্ক যদি বিচ্ছেদ হয়, মানে যদি আলাদা হয়ে যায়, তো আলাদা কেন হয়? অ্যাকচুয়ালি মনের মিল না থাকার জন্য। তো এখানে ডিসজয়েন্ট সেট মানে হচ্ছে এমন সেট যে দুটো সেটের মধ্যে কোনো কমন পার্ট নেই। মানে আমি বলতে পারি এরকম যে এর মধ্যে যদি 1 2 3 আর বি এর মধ্যে যদি বলছি 4 5 6, তো এদের মধ্যে কোনো কমন টার্ম নেই। তো এই কারণে এ আর বি কে ডিসজয়েন্ট সেট বলা হচ্ছে। শর্টকাটে লিখছি একটু, মানে আমি আরো সোজা কথা বলতে পারি এ আর বি এর যে ইন্টারসেকশন সেটা ফাই বা নাল সেট। মানে এ আর বি এর মধ্যে কোনো ইন্টারসেকশন নেই, সুতরাং এ আর বি এর যে ইন্টারসেকশন সেটটা হবে সেটা একটা ফাই সেট, কারণ কিছুই নেই এর মধ্যে, তাই না? তো এই হচ্ছে বিষয়, ডিসজয়েন্ট সেটের কনসেপ্টটা এরকম। আমি যদি ভেন ডায়াগ্রাম দেখাই তাহলে ভেন ডায়াগ্রাম কেমন হবে অ্যাকচুয়ালি, এইটা একটা এ সেট ধরে নাও, আর এই হচ্ছে একটা বি সেট। তো এ সেটের মধ্যে তিনটে এলিমেন্ট আছে 1 2 3, আর বি এর মধ্যে 4 5 6। তো এরকম করে ডিভাইড করা যেতে পারে, মানে এদের মধ্যে কোনো কমন রিজিয়নই নেই, যার জন্য এরা দুজন পরস্পর আলাদা হয়ে আছে। আশা করি বুঝতে পারলে ডিসজয়েন্ট সেটের মানে, মানে বেসিক্যালি দুটো সেট যখন আলাদা হয় তাদের মধ্যে কোনো কমন টার্মই নেই। তো এবার 3 নম্বর অপারেশন আসছে, সেটা হচ্ছে ডিফারেন্স অফ টু সেট। ডিফারেন্স অফ টু সেট মানে হচ্ছে আমরা বাংলায় বলি দুটি সেটের অন্তর। এখানে অন্তর বা ডিফারেন্স মানে কিন্তু ওই বাংলার পার্থক্য না, এখানে মানে হচ্ছে যে একটা সেট থেকে আরেকটা সেটের এলিমেন্টকে বাদ দেওয়া হচ্ছে। আমি ধরো বোঝাচ্ছি এক্সাম্পল দিয়ে, মানে কিছুটা বিয়োগের মতো ভাবতে পারো, মানে এখানে বাংলার অন্তরের সাথে বিয়োগের কিছুটা মিল আছে। তো এই মানে হচ্ছে আমি ধরো বলছি একটা সেট 1 2 3 4 5 6, তো একটা এ সেট আছে, আর আরেকটা সেট আছে ধরো এরকম ধরনের 4 6 7 8 9 10। তো এই সেটটা হচ্ছে 1 2 3 4 5 6, আর এর মধ্যে আছে 4 6 7 8 9 10। এবারে যখন আমি এ মাইনাস বি, মানে এই সাইন এরকম ধরনের এ ডিফারেন্স বি, অ্যাকচুয়ালি মাইনাস বি বলাটা উচিত না, এ মাইনাস বি বলা হয়, কিংবা এরকম করে সাইন দেওয়া হয় এটাকে যে এ ব্যাকস্ল্যাশ বি। এটা কিন্তু এ ফ্রন্ট স্ল্যাশ না, আমরা সাধারণত কি করি কোনো অপশন চয়েসের ক্ষেত্রে এরকম করে করি না যে এটা হবে কিংবা এটা হবে কিংবা এটা হবে, এটা কিন্তু ব্যাক স্ল্যাশ। এটা খেয়াল রাখবে, অনেক এটা ভুল করে কিন্তু, এর জন্য অনেক টিচারের নাম্বার কেটে নেয়। তো ব্যাক স্ল্যাশ, এটা ফ্রন্ট স্ল্যাশ এরকম না, এটা অনেক ক্ষেত্রে গুলি যায়। প্রথম প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে পড়ে এ ডিফারেন্স বি, বা এ ডিফারেন্স বি এরকম ব্যাক স্ল্যাশ দি কিংবা এরকম মাইনাস সাইন দিয়ে তোমরা বলতে পারো। তো এই দুটো অ্যাকচুয়ালি একই জিনিস বোঝাচ্ছে, এ ডিফারেন্স বি কে। তো এ ডিফারেন্স বি অ্যাকচুয়ালি মানেটা কি? এর মানে হচ্ছে যে আমি এ থেকে যখন বি কে ডিফারেন্স দিচ্ছি, তার মানে হচ্ছে যে এর এলিমেন্টগুলো থেকে বি এর এলিমেন্টগুলো বাদ দিচ্ছি। মানে বিতে বি এর এলিমেন্টগুলো যদি এ তে থেকেও থাকে, তো সেই এলিমেন্টগুলোকে আমি বাদ দিয়ে দেবো এ থেকে। দেখো বি এর এলিমেন্ট কোনো আছে কি এতে? বিতে দেখো 4 6 7 8 9 10, এখানে 4 খুঁজবো, 4 আছে? হ্যাঁ অবশ্যই 4 আছে। আর কি আছে দেখো 6 আছে, এছাড়া আর কোনো এলিমেন্ট নেই। তো বি এর এলিমেন্ট 4 আর 6 আছে এর মধ্যে, তো আমি এ থেকে এই বি এর যে এলিমেন্ট দুটো আছে 4 আর 6, এই দুটো বাদ দিয়ে দেবো। তাহলে কি করে থাকবে 1 2 3 আর 5। তাহলে আমি কি লিখতে পারি 1 2 3 আর 5। আসলে বোঝা গেল কি বলতে চাইছি? তো এটা যদি ভেন ডায়াগ্রামে দেখে তাহলে আরো সহজে বুঝতে পারবে। তো এই হচ্ছে এ, এই হচ্ছে বি। এটার মানে হচ্ছে এরকম ধরনের, আমি এ থেকে যেহেতু বি কে ডিফারেন্স দিচ্ছি, তার মানে হচ্ছে যে এর মধ্যে 1 2 3 4 5 6 আছে, এখানে 4 6 7 8 9 10 আছে। তার মানে কি 4 আর 6, এখানে 4 আর 6 এই কমন রিজনের মধ্যে আছে। তো কমন রিজন মানে কি ইন্টারসেকশন পার্টটা। তো অ্যাকচুয়ালি আমি কি করছি, অ্যাকচুয়ালি আমরা এইটা পার্টটাকে আমরা বলছি এ ডিফারেন্স বি। খেয়াল করে দাও, তার কারণ হচ্ছে যে এইটুকুনি পার্টের মধ্যে এরও পার্ট আছে বি এরও পার্ট আছে। আমি যেহেতু সেইগুলোকে বাদ দিতে চাই যেগুলো এর মধ্যে আছে আবার বি এর মধ্যেও আছে, মানে বি এর মধ্যে থাকা এলিমেন্টগুলো এ থেকে বাদ দিয়ে লিখছি। তার মানে কি অ্যাকচুয়ালি আমি এ আর বি এর ইন্টারসেকশন পার্টটা এ থেকে বাদ দিচ্ছি। তার মানে সোজা কথা বলতে পারি
এ থেকে এই পার্টটা বাদ দিলে যে একটা মানে কামড়ানো একটা রুটির মতো অংশ পড়ে থাকে, সেইটা হচ্ছে এর ডিফারেন্স বিটা। তো এই যে রিজনটা আছে, এই পুরো রিজনটা বলা হচ্ছে এ ডিফারেন্স বি। তো আসলে বুঝতে হলে জিনিসটা কি বলতে চাইলাম, এ আর বি এর যে ইন্টারসেকশন আছে মানে 4 আর 6, মানে এ আর বি এর মধ্যে যেটা কমন পার্টটা, সেটা আমি এ থেকে বাদ দিয়ে দিচ্ছি। আরেকটা এক্সাম্পল দিই, ধরো ক্যাপিটাল সি একটা সেট আছে, সেট বিল্ডার মেথডে নিচ্ছি। ধরো বললাম যে x ইকুয়াল টু n, আর n বললাম ধরো 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু n গ্রেটার দ্যান ইকুয়াল টু 5, n বিলং, এখানে অবশ্যই আমি বারবার ভুল করছি, এটা 1/n হবে, আর n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তো এই হচ্ছে বিষয় একটা। আর ডি এর একটা সেট নিলাম, যেটা হচ্ছে x such that x equal to 1/n, আর এই ভ্যালুটা আমি ধরো নিলাম 3 greater than n greater than 10, যেখানে n আবার একটা ন্যাচারাল নাম্বার। তো এই দুটো ভ্যালু নিলাম। এবারে আমি কি করব, সি ডিফারেন্স ডি জানতে চাইছি। আমি এটা একটু এদিকে লিখছি তাহলে সুবিধা হবে আমার। তো সি ডিফারেন্স ডি জানতে চাইলে কি করতে হবে আমাকে, সি থেকে সি এর যে ইন্টারসেকশন পার্টটা সেটা বাদ দেবো। অ্যাকচুয়ালি সেটা জানলে আমি বাদ দিতে পারবো। তো সি থেকে মানে সি আর ডি এর মধ্যে যে ইন্টারসেকশনটা সেটা খোঁজার চেষ্টা করি। তো এখানে সি ইন্টারসেকশন ডি কি হচ্ছে অ্যাকচুয়ালি, সি ইন্টারসেকশন ডি মানে হচ্ছে, দেখো যেহেতু এটা এন এর ভ্যালুগুলো 1 থেকে 5 এর মধ্যে, তার মানে কিরকম দাঁড়ানো হচ্ছে 1, 1/2, 1/3, 1/4, 1/5। একইভাবে এখানে দেখো 3 এর চেয়ে বড় সংখ্যা, তাহলে 1/4, 1/5 এরকম করতে করতে 10 এর চেয়ে ছোট মানে 1/9 পড়তে যাবে। তার মানে এদের মধ্যে কমন পার্টটা কি অ্যাকচুয়ালি হলো, 1/4 আর 1/5 তো কমন পার্ট না, কারণ এখানে 1/4 1/5 আছে, আর এখানে 1/4 দিয়ে শুরু হয়েছে, তাই নিশ্চয়ই 1/4 1/5 একটা কমন পার্ট। তাহলে আমি বলতে পারি জাস্ট 1/4, 1/5। তাহলে এই দুটো বাদ দিলে আমরা কি পড়ে থাকবে অ্যাকচুয়ালি 1/3 পর্যন্ত, তার মানে 1, 1/2 আর 1/3। তাহলে আমি এখানে 3 পর্যন্ত বাউন্ড করতে পারি এনটাকে, তাহলে আমি এখানে সি ডিফারেন্স ডি বার করে নিতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি কি হবে, এটা x is such that x equal to a, সরি এটা 1 বাই, তারপরে হচ্ছে 1 greater than equal to n greater than equal to 3। কারণ কি বললাম 4 আর 5, এই যে 1/4 1/5 এটা ইন্টারসেকশন পার্টটা, তো এই কমন পার্টটা বাদ দেওয়াটা মেন কাজ। তো বাদ দিলে শুধুমাত্র 1/3 পর্যন্ত পড়ে থাকবে। তো 1, 1/2 আর 1/3 নিতে গেলে 3 পর্যন্ত এনকে বাউন্ড করে দিচ্ছি, তাহলে 1, 1/2 1/3 চলে আসছে। তো এরপরে সিম্পলি এই হচ্ছে বিষয়। তো আশা করি ডিফারেন্স অফ টু সেট বুঝতে পারলে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা অনেকে বুঝতে পারে না ঠিক মতো করে। আশা করি বুঝতে পারলে। আমি যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করলাম। তাও যদি কিছু প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। এবং লাস্টে এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা অপারেশন, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট অফ এ সেট, বা এটাকে বাংলা বলা হয় পূরক সেট। এবার তোমরা জেনেছো অলরেডি নিচু ক্লাসে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বিষয় বা পূরক কোণ বিষয়। তো পূরক কোণ মানে অ্যাকচুয়ালি কি ছিল তোমরা জানো অলরেডি, যে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা কোণকে অপর কোণের সাপেক্ষে পূরক কোণ বলা হয়। তো এইখানে কিন্তু ব্যাপারটা ঠিক ওরকম না, মানে কিছুটা এরকম বলতে পারো। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম ধরনের যে যদি একটা ইউনিভার্সাল সেট নিই, আমি ধরে নিচ্ছি এরকম একটা, এটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে বোঝালে সবচেয়ে সুবিধা হবে। ধরে নিচ্ছি ইউ একটা ইউনিভার্সাল সেট, যদি এই একটা সেট হয় ইউনিভার্সাল সেটের মধ্যে, তো এটা রিজিয়নটা এই সেটের মধ্যে পড়ছে, কিন্তু আমি এই রিজিয়ন চাইছি না। আমি যখন একটা ধরে নিচ্ছি একটা সেট, সামথিং একটা র্যান্ডম সেট আছে, সেটা হচ্ছে এ। তো এর মধ্যে আমি কিছু এলিমেন্ট নিলাম, নাম্বারই বলছি, আমি বারবার নাম্বারই বলি, সুবিধা বোঝাতে নাম্বার দিয়ে। তো 1, 2, 3, 4, 5, তো 5খানা নাম্বারের এলিমেন্ট নিলাম। এবারে আমি ধরে নিচ্ছি যে ইউটা হচ্ছে পুরো সমস্ত ন্যাচারাল নাম্বারের সেট। তাহলে সমস্ত ন্যাচারাল নাম্বার সেট মানে কিরকম হবে সেটা, 1, 2, 3, 4, 5, 6 এরকম করতে ডট ডট যত খুশি স্বাভাবিক সংখ্যা, অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো এখানে দেখো খেয়াল করে যে এ সেটটা যে উপাদান শুধুমাত্র 5খানা, আর বাদ বাকি যে উপাদানগুলো আছে
সেগুলো সবই কিন্তু ইউনিভার্সাল সেটের মধ্যে আছে। এবারে এ কমপ্লিমেন্ট যখন দেবো আমি, খুব ভালোভাবে বুঝবে জিনিসটা। এ কমপ্লিমেন্ট মানে কি অ্যাকচুয়ালি? এ কমপ্লিমেন্টের সাইন এরকম হয়, এ ওপরে সি দেওয়া হয় একটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে, এ সি কিংবা এ ড্যাশ, বা এর মাথায় একটা বার, সাইন বলা এটাকে। তো এরকম তিনটের মধ্যে যে কোনো একটা সাইন দেওয়া যায়, এ প্রাইম বা এ সি বা এর উপর একটা বার সাইন দেওয়া যায়। এই তিন ধরনের তোমরা চিহ্ন ব্যবহার করতে পারো, তবে আমি সবচেয়ে বেশি এ কমপ্লিমেন্ট সাইনটা মানে এ সি ব্যবহার বেশি করি। তো এ সি করছি আমি, এ কমপ্লিমেন্ট। কিন্তু বলবে তোমরা কমপ্লিমেন্ট, এরকম না যে এ ড্যাশ কিংবা এ বার বলে দেবে, তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে। এ কমপ্লিমেন্টই হচ্ছে এটা অ্যাকচুয়ালি। এ কমপ্লিমেন্ট মানে কি অ্যাকচুয়ালি? আমি যদি এই এলিমেন্টের সাহায্যে বোঝাই, তো এখানে 1 2 3 4 5 হচ্ছে এর মধ্যে, যখন আমি এর মাথায় কমপ্লিমেন্ট চাপালাম, তার মানে হচ্ছে এরকম যে সেইটা হচ্ছে পুরো ইউনিভার্সাল সেটের মধ্যে এ বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো সবই এ কমপ্লিমেন্টের মধ্যে পড়ছে। মানে আমি বলতে চাইছি 1 2 3 4 5 তো এর মধ্যে আছে, এ বাদ দিয়ে আর কি আছে? এ বাদ দিয়ে নিশ্চয়ই এখানে দেখো 6 7 8 9 10 তারপর যত খুশি সবই পড়ছে এ কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে আমি বলতে পারি যে এ বাদ দিলে কোন রিজনটা পড়ছে? এ বাদ দিয়ে সবকিছু, মানে এ বাদ দিলে হচ্ছে এই পুরো রিজনটা। তো এই পুরো রিজনটা দিনই, তাহলে আমি বলতে পারি যে এই পুরো রিজনটা হচ্ছে এর যে কমপ্লিমেন্ট সেই সেটটা। আশা করি বুঝতে পারলে কমপ্লিমেন্টের অপারেশন মানে এই পুরো যে রিজনটা হচ্ছে, এটা বাদ দিয়ে যে রিজনটা সেটা হচ্ছে পুরোপুরি এ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কি বলতে হয়, কি সিদ্ধান্ত আসলে অ্যাকচুয়ালি 1 2 3 4 5 এই এলিমেন্টগুলো বাদ দিয়ে যে এলিমেন্ট হবে সবই এই কমপ্লিমেন্টের মধ্যে পড়ছে। তাই আমি কি বলতে হয় এখানে 5 এইগুলো বাদ দিলে কি হচ্ছে, 6 থেকে শুরু হচ্ছে, তাহলে 6 7 8 9 এরকম করতে করতে অসীম সংখ্যক স্বাভাবিক সংখ্যা হতে পারে। তো এগুলো সবই হচ্ছে এই কমপ্লিমেন্টের মধ্যে। তাহলে আমি যদি আরো ভালোভাবে ডিফাইন করি এটাকে বা একটু স্পেসিফাই করার চেষ্টা করি ম্যাথমেটিক্যালি, তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়টা আমি ওপরেই লিখছি জিনিসটাকে। তো এটার মানে হচ্ছে এরকম ধরনের এ কমপ্লিমেন্ট। এর আগে আমি অপারেশন শিখলাম দুটি সেটের অন্তর বা ডিফারেন্স। তো ডিফারেন্স আমি কি শিখলাম অ্যাকচুয়ালি, একটা সেটের এলিমেন্ট যেটা থাকবে তার থেকে আরেকটা সেটের এলিমেন্টকে বাদ দিয়ে যে এলিমেন্ট পড়তে সেটা হচ্ছে ওই প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের ডিফারেন্সটা বা অন্তরটা। তো এখানেও সেভাবে ভাবতে পারো যে এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে পুরো ইউনিভার্সাল সেট থেকে আমি যখন ওই এ সেটের এলিমেন্টগুলোকে বাদ দিচ্ছি, মানে আশা করি বোঝাতে পারলাম জিনিসটা। মানে এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে এরকম যে ইউনিভার্সাল সেট ডিফারেন্স এ। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট এই কমপ্লিমেন্টের। মানে একদম সোজা কথা বলতে পারি যে একটা ইউনিভার্সাল সেটের মধ্যে ওই সেটের এলিমেন্ট বাদ দিয়ে যত খুশি পড়ে থাকবে সব কিছু মিলিয়ে যে সেটটা সেটা হচ্ছে কমপ্লিমেন্ট সেটের মধ্যে পড়ছে। তো আশা করি বোঝাতে পারলাম এই কমপ্লিমেন্টের মানে। ইন্টারনাল বুঝতে হলে এটাই যে এ বাদ দিয়ে যে রিজন পড়ে থাকছে, তো এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পারলে কমপ্লিমেন্ট অফ এ সেট। এই যে সেটের চারটে অপারেশন চারটে প্রক্রিয়া শেখালাম, তো এটা খুবই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য। এবং এরপরে চ্যাপ্টার আছে রিলেশন, তো সেই টপিকগুলো বোঝার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি। তো ভিডিওটা এত অবধি, আবার পরের ভিডিওতে আশা করি আমি অনেকটা কভার করতে পারবো। আর দুটো ক্লাস হয়তো লাগবে এটা শেষ করার জন্য। তো তার মধ্যে আমি চেষ্টা করবো অনেকগুলো এক্সাম্পল গুলো ডিসকাস করানো। দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।